প্রিয় শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান FM 100.8 মেগাহার্জে যারা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি আমাদের আজকের পর্ব, শিশুর পড়াশোনায় মনোযোগ বাড়াতে মা বাবার করণীয়। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে। রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, শিশু শারীরিকভাবে সুস্থ আছে, কিন্তু তার মস্তিষ্ক বা পঞ্চেন্দ্রিয়ের ব্যবহার একসাথে হয়তো সে করতে পারছে না। তবে কি শিশুর শেখার অক্ষমতা বা লার্নিং ডিসএবিলিটির সমস্যা আছে? তা জানতে লক্ষ্য করতে হবে শিশুকে প্রশ্ন করলে উত্তর দিতে ভয় পায় কিনা, বইয়ের কোনো অংশ থেকে দেখে পড়তে পারছে না, অঙ্কের সমাধান ও হিসাব মিলাতে তার সমস্যা হচ্ছে, হাতের লেখা খুব খারাপ থাকে যা পড়া যায় না, এবং চোখে দেখার পরও অনেক তথ্য বা মানচিত্র সে বুঝতে পারে না। শেখার অক্ষমতা তৈরি হয় যদি জন্মের সময় বা পরে কোনো অসুস্থতা থাকে, জরায়ুতে ভ্রূণ ঠিকমতো বাড়তে না পারে, জন্মকালে খুব কম ওজন হওয়া এবং বিষাক্ত পরিবেশে বসবাস করলে। এমন শিশুদের চিহ্নিত করে সমস্যা সমাধানে কিভাবে তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা রাখছে তা নিয়ে এখন শুনব কক্সবাজারের রামু উপজেলার কমিউনিটি থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের গল্প এবং মতামত। শুরুতেই শুনব বাবা মায়ের কথা এবং শিশু ও কিশোর কিশোরীর কথা, এরপরে শুনব শিক্ষকের কথা। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে প্রথমেই শুনব একজন মায়ের নিজের অভিজ্ঞতা নিয়ে তার গল্প। নমস্কার, আমি নিপা বড়ুয়া। আমি একজন মা হিসাবে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। বাবা মায়ের বড় চিন্তা থাকে ছেলে মেয়ের পড়ালেখা নিয়ে। কেউ কেউ 3 বছর বয়সে স্কুলে দিয়ে দেন। অনেকেই এই বয়সে নাচ, গান, ছড়া, অঙ্কন ইত্যাদি বিষয় শেখাতে শুরু করেন। এখনকার বাবা মা মহাব্যস্ত সময় কাটান শিশুর লেখাপড়া নিয়ে। কেউ কেউ আবার গৃহশিক্ষক রেখে দেন। দেখে মনে হয় শিশুর বদলে বাবা মায়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আমার শিশুর পড়তে, লিখতে, অঙ্ক করতে, কোনো ইশারা বুঝতে কোথাও কোনো সমস্যা আছে কিনা আমি বুঝতে পারি তার চেহারার বিষণ্ণতা দেখে। তাকে উৎসাহ দিয়েও বিষয়টি বুঝিয়ে দিতে পারি। এই বিষয়ে যদি আমরা বাবা মারা সচেতন থাকি, তাইলে বাচ্চাদের এই সমস্যাটা আমরা বুঝতে পারবো এবং এই সমস্যা কাটিয়ে উঠতে আমরা সহযোগিতাও করতে পারবো। একজন মা হিসাবে আমার কাছে এটাই মনে হয়। এতক্ষণ আমরা একজন মায়ের নিজের অভিজ্ঞতা নিয়ে তার মতামত শুনলাম। এবারে শুনব একজন বাবার অভিজ্ঞতার কথা। নমস্কার, আমার নাম সজিন বড়ুয়া। আমি একজন বাবা হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের খেলাধুলার জায়গা থাকে না, বাড়ি এসেও খেলার সুযোগ নেই। পড়ালেখার এই জবরদস্তিতে শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে, অথচ লক্ষ্য করছি না শিশুটি তার ব্রাশ ধরে দাঁত মাজতে পারছে কিনা, জুতার ফিতে নিজে বাঁধতে বা কলমটা চেপে ধরে লিখতে পারছে কিনা। সেক্ষেত্রে আমি একজন বাবা হিসেবে আমার সন্তানকে ছোট থেকেই পরিচালনা করে আসছি। আমি যখন দেখি আমার নিজের শিশুর ক্ষেত্রে ব্রাশটা ঠিকমতো ধরতে পারছে না, জুতোর ফিতেটা ভালোভাবে বাঁধতে পারছে না, এই ক্ষেত্রে আমি যদি তাকে 2-1 বার দেখিয়ে দিই বা হেল্প করি, তাহলে শিশুটি পুরোপুরি কাজটা শিখতে পারবে এবং এসব বিষয়ে তার যদি কোনো সমস্যা থাকেও তা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবে। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ একজন বাবা এবং একজন মায়ের মতামত শুনলাম। এ পর্যায়ে আমরা যাচ্ছি একজন কিশোর বন্ধুর কাছে। এবারে আমরা শুনব এই বিষয় নিয়ে তার কি মতামত। নমস্কার, আমার নাম আলাইন চাক। আমার অভিজ্ঞতা শেয়ার করছি। অঙ্ক ক্লাসে ঢুকলেই কেন জানি গলাটা শুকিয়ে যায়। ক্লাসে কি বলে সময়ের মধ্যে লেখা শেষ করতে পারি না। অনেক সময় না লিখে পরীক্ষার হলে চুপচাপ বসে থাকি। অনেকবার 50-এর বেশি পাইনি। অঙ্কের চাপ সহ্য করতে না পেরে প্রাইভেট টিউশনে যাই। যদি অঙ্ক শেখার সহজ আনন্দপূর্ণ পদ্ধতি থাকতো, তবে গণিত শেখার দুর্বলতা কাটিয়ে উঠতে পারতাম। আমরা বাড়িতে এসে স্যার যে অঙ্কগুলো সমাধান করে দেন, সেগুলো বারবার সমাধান করার চেষ্টা করলে আমরা সহজে বুঝতে পারতাম। অনেক সময় আমরা নিজ থেকে অঙ্ক করতে গিয়ে আটকা পড়ি। তখন আমরা
অলসতার কারণে তা বোঝার চেষ্টা করি না। যদি আমরা তখন আশেপাশের কোনো বড় ভাই, বোন বা শিক্ষকের কাছে গিয়ে অঙ্কটি বুঝে সমাধান করতাম, তাহলে অঙ্কের প্রতি নিজের মধ্যে আত্মবিশ্বাস স্থাপন করতে পারতাম। ধন্যবাদ আমাদের কিশোর বন্ধু। এবারে আমরা শুনব এই বিষয় নিয়ে একজন শিশু কি বলছে তার মতামত। চলুন তাহলে শোনা যাক। নমস্কার, আমার নাম অর্চি বড়ুয়া। আমি আমার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি। কথা শুনে লেখার কাজটা কত যে কঠিন তা জীবন দিয়ে শিখছি। কথাগুলো কানে আসে ঠিকই, কিন্তু কি বলছে সব কিছু হিব্রু ভাষার মতো মনে হয়। রিডিং পড়ার সময় আমার মনে হয় অক্ষরগুলো নাচছে বা কাঁপছে। লেখার ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে অনুশীলন করি, কিন্তু আমরা এখনো শিশু, তাই লেখাগুলো এখনো পরিচ্ছন্ন নয়। আর রিডিং পড়ার ক্ষেত্রে আমাদের দৈনিক 1 থেকে 2 ঘন্টা করে কোনো গল্পের বই, পত্রিকা, অনুচ্ছেদ পড়ি, তাহলে আমাদের রিডিং পড়তে সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু। প্রিয় শ্রোতা বন্ধু, এবারে আমরা যাচ্ছি একজন শিক্ষকের কাছে। তার কাছ থেকে শুনব গণিত বা অঙ্ক বিষয়ে তার কি সমস্যা এবং কিভাবে তিনি শিক্ষার্থীদের জন্য এই সমস্যা সমাধানে চেষ্টা চালান। ধন্যবাদ। আমি বিভাস বড়ুয়া, প্রধান শিক্ষক, রামু উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গণিত ক্লাসে গেলেই কিন্তু একটা কি আমাদের ভিতর ছোটকাল থেকে একটা ভীতি সঞ্চার হতো, সেই সঞ্চারটা কিন্তু এখনও পর্যন্ত চলমান আছে। তা মনে করি যে গণিত মানে হচ্ছে একটা ভয়ানক একটা বিষয়, ভীতিকর একটা বিষয়। আসলে গণিত যে একটা আনন্দকর বিষয়, গণিত যে একটা মজার বিষয়, সেটা যদি আমরা বাচ্চাদের কাছে কি করতে পারি, তুলে ধরতে পারি, তাহলে কিন্তু গণিত কিন্তু আর কি হবে না, কোনো ডাল বিষয় বা নিরস বিষয় হবে না। কিছু আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু এই ব্যবস্থাগুলো রয়েছে, কিন্তু আমাদের এই যে বলল কিছু অপ্রতুলতা রয়েছে। যেমন মনে করেন আমি যখন একটা জ্যামিতি ক্লাস করতে যাচ্ছি, জ্যামিতির বিষয়টাকে যদি আমরা মাঠ পর্যায়ে গিয়ে যদি বাচ্চাদেরকে কী করতে পারি, দেখাতে পারি, একেবারে হাতে কলমে যদি দেখাতে পারি, আমি যদি শুধু সেটি যদি ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু বাচ্চাদের কাছে এই ক্লাসটা অবশ্যই কী হবে, খুব বেশি বিরক্তিকর হবে। তারা কিন্তু বুঝতে চাইবে না, এবং বোঝাতে চাইলেও কিন্তু তারা বুঝতে পারবে না। আমরা যদি এভাবে প্রত্যেকটা বিষয়ে, ভাগের ক্ষেত্রেও, গুণের ক্ষেত্রেও আমরা যদি প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে, যে গণিতের পদ্ধতিটাকে যদি আমরা একটু আকর্ষণীয় করতে পারি, আরও মনোপুত করতে পারি, বাচ্চাদের কাছে আকর্ষণীয় করতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের ভিতর যে গণিত ভীতিটা আছে সেটা কিন্তু আর থাকবে না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র FM 100.8 মেগাহার্জ থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। যে অভিভাবকের হাত ধরে একটি শিশু স্কুলে যাওয়া এবং পড়ালেখা শেখে, তারা শিশুর শেখার অক্ষমতা মেনে নিতে কতটা প্রস্তুত থাকেন? সকল শিশু অপার সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করলেও পড়ালেখার সময় তাদের মধ্যে থাকতে পারে ডিসলেক্সিয়ার সমস্যা, মানে শব্দ শিখতে ও পড়তে সমস্যা। ডিসক্যালকুলিয়ার সমস্যা থাকলে শিশুরা সংখ্যা গণনা করতে, হিসাব বা অঙ্ক সমাধানে দুর্বল হয়। ডিসগ্রাফিয়ার শিশুদের হাতে লেখার সমস্যা থাকে। ডিসফ্লেক্সিয়ায় আক্রান্ত শিশুদের দাঁত মাজতে, জুতোর ফিতে বাঁধতে, হাতে কোনো জিনিস ধরে থাকতে, গোছাতে বা একই ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে অসুবিধে হয়। স্কুলে যাওয়ার পর থেকে শিশুর শেখার অক্ষমতা বা লার্নিং ডিসএবিলিটির সমস্যা সামনে আসে বেশি। এখন শুনব উপস্থিত শ্রোতাদের প্রশ্ন ও মতামত। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ অতিথি, জনাব মাহবুবুর রহমান, প্রতিবন্ধী পুনর্বাসন এবং একীভূতকরণ বিশেষজ্ঞ, কক্সবাজার। জনাব মাহবুবুর রহমান, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমিও সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতাবন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি শিশুর পড়াশোনায় মনোযোগ বাড়াতে মা বাবার করণীয় বিষয়। এ পর্যায়ে আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিশেষজ্ঞ অতিথির কাছে তাদের জানার কি রয়েছে তা নিয়ে প্রশ্ন করবেন। প্রশ্নোত্তর পর্বে প্রথমে একজন কিশোরী তার প্রশ্নটি করছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। নমস্কার, আমি দৃষ্টি বড়ুয়া। বিশেষজ্ঞ অতিথির কাছে আমার প্রশ্নটি হলো, কোনো শিক্ষক বা বিশেষ ব্যক্তির সামনে কথা বলতে আমি জড়তা বোধ করি। আমি কিভাবে এই সমস্যাটি দূর করতে পারি? ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। এই বিষয়ের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদেরকে প্রথমে
পরিবেশ সম্পর্কে অবগত থাকতে হবে, আমি কোথায় রয়েছি এবং কার সাথে কথা বলছি এটা বুঝতে হবে। পাশাপাশি যিনি আমাকে প্রশ্ন করছেন বা যার সাথে আমি কথা বলছি তিনি কি বলছেন, কি জানতে চাচ্ছেন, এটা আমাকে তার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে হবে। ওনার কথাগুলো তুমি সুন্দরভাবে শুনে তোমার কথাগুলো ধীরে সুস্থে ওনাকে উত্তর দিতে হবে। আমরা শুনবো একজন কিশোরের প্রশ্ন। নমস্কার, আমার নাম নিলয় বড়ুয়া। বিশেষজ্ঞ অতিথির কাছে আমার প্রশ্নটি হলো, কোনো প্রতিযোগিতা বা ক্লাসে কোনো ব্যক্তি বা স্যারের বলে দেওয়া কথাগুলো আমি সহজে লিখতে পারি না, আমি কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি? ধন্যবাদ তোমার এত সুন্দর প্রশ্নের জন্য। এই সমস্যাটা অনেক শিশুদের মধ্যেই দেখা যায়। প্রশ্ন করার ক্ষেত্রে শিক্ষকদেরকে অবশ্যই সহজ বাক্য ব্যবহার করতে হবে, সহজ শব্দ ব্যবহার করতে হবে এবং প্রশ্নগুলো ধীরে ধীরে করতে হবে যাতে শিশুরা বুঝতে পারে, ধরতে পারে। আর তুমি যেটা করতে পারো, মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবে। যদি শুনতে না পারো, ঠিকভাবে বুঝতে না পারো, শিক্ষককে বিনয়ের সাথে অনুরোধ করবে আবার প্রশ্ন করার জন্য বা ধীরে ধীরে প্রশ্নটি তোমাকে করার জন্য। এভাবে তুমি এই সমস্যাটার সমাধান ধীরে ধীরে খুঁজে পাবে। শ্রোতা বন্ধু, প্রশ্নোত্তর পর্বে এবারে অংশগ্রহণ করছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত একজন অভিভাবক, একজন মা। নমস্কার, আমার নাম ফাল্গুনী বড়ুয়া। বিশেষজ্ঞের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার শিশু লিখতে গেলে তার লেখাগুলো আঁকা বাঁকা হয়ে যায়, তার লেখাগুলো আমি কিভাবে পরিবর্তন করতে পারি? আপনার এত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ছোটবেলায় হাতের লেখা ভালো না হলে দেখা যায় শিক্ষকরা পরীক্ষার খাতায় কম নম্বর দেয়, শিশুদেরকে বাবা মা অনেক বেশি বকাঝকা করে, মারধর করে, মনে করে যে শিশুরা নিজের অবহেলায় হাতের লেখাটা ভালো করছে না অথবা হাতের লেখা ভালো করার চেষ্টা করছে না। এক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। লার্নিং ডিসএবিলিটি অথবা শিক্ষণ যেই প্রতিবন্ধকতা রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসগ্রাফিয়া অথবা হাতের লেখা লিখতে সমস্যা। এই ক্ষেত্রে শিশুদেরকে যেটা করতে হবে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লিখতে দিতে হবে, নির্দিষ্ট লাইন করে দিয়ে লাইনের মধ্যে লিখতে দিতে হবে, অথবা অন্যর ভালো হাতের লেখার উপরে হাত ঘুরিয়ে হাতের লেখা প্র্যাকটিস করার জন্য ধৈর্য সহকারে সহযোগিতা করতে হবে। ধৈর্য সহকারে তাদেরকে বারবার হাতের লেখা প্র্যাকটিস করাবেন। এমন হাতের লেখার উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে দিবেন যে হাতের লেখাগুলো সুন্দর মনে হয় আপনাদের কাছে, অন্য শিশুদের সামনে, অথবা আপনারা বকাঝকা করবেন না যাতে করে সে তার যে মনোবল সেটা হারিয়ে ফেলে, এরকম কিছু যাতে না হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একই রকমের যে শব্দগুলো রয়েছে, যেমন বি এবং ডি দুটো কিন্তু ছোট হাতের অক্ষরে যখন লেখা হয় দুই দিকে ঘোরাতে হয় শুধুমাত্র। শিশুরা অনেক সময় এই বিষয়গুলোতে কনফিউজড হয়ে যায়, বুঝতে পারে না কোনটা লিখবে বা কোনটা লিখছে। এগুলোকে তাকে বাস্তবিক বিভিন্ন জিনিসের সাথে উদাহরণ সম্পৃক্ত করে শেখানো যে এই অক্ষরটা এভাবে হয়, এই অক্ষরটা ওইভাবে হয়, কোন শব্দের মধ্যে কোন অক্ষরটা রয়েছে ওই শব্দগুলো ভালো করে শেখানো। এরই মাধ্যমে আপনারা দেখবেন যে এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। অনেক সময় শিক্ষকবৃন্দ শিশুদের এই ধরনের কিছু যে সমস্যা থাকে সেগুলো নিয়ে আসলে তারাও হয়তো বা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে তাদের কি করণীয় রয়েছে। তেমনি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত একজন শিক্ষক তার সমস্যা নিয়ে প্রশ্ন জানাচ্ছেন আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে। সম্মানিত বিশেষজ্ঞ অতিথির কাছে আমার একটা প্রশ্ন। আমাদের স্কুলে কিন্তু সব শিক্ষার্থীদের কিন্তু মান, কিন্তু বুঝার মান বা পড়ার মান কিন্তু একই রকম নয়। এখানে কিছু দুর্বল প্রকৃতির শিক্ষার্থী রয়েছে, যেমন ধরেন বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিক্ষক রয়েছেন, এখানে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিক্ষার্থী রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে তারা অঙ্কটা বুঝলো কি না। এক্ষেত্রে যে সাইকোলজিক্যাল বিষয়টা হয় সেটা কিন্তু আমরা বুঝে আসে না যে এই বিষয়টা আসলে আমরা কিভাবে বুঝতে পারি। এই বিষয়ে যদি আপনি কিছু পরামর্শ দেন আমাদের। আপনি যে প্রশ্নটি করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের অঙ্ক বুঝতে অনেক সময় সমস্যা দেখা যায় এবং গণিতে দুর্বলতার যেই সমস্যাগুলো রয়েছে এগুলো বোঝার অন্যতম উপায় হচ্ছে যে শিশুরা হিসাব করতে অথবা ছোট ছোট যে অঙ্কগুলো রয়েছে 5+5 কত হয় এর উত্তর বের করতে, অথবা যে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আপনি হয়তো যোগ করতে দিয়েছেন সে বিয়োগ করে নিয়ে আসছে, আপনি গুণ করতে দিয়েছেন সে ভাগ করে নিয়ে আসছে, আপনি গুণ করতে দিয়েছেন সে ভাগ করে নিয়ে আসছে। এরকম সাংকেতিক চিহ্নগুলো বুঝতে সমস্যা, অথবা দিক নির্দেশনামূলক যেই চিহ্নগুলো থাকে সেগুলো বুঝতে সমস্যা হয়। তবে এই সমস্যাটার মূল লক্ষণ হচ্ছে যে গুনতে না পারা। যেমন 1 থেকে 20 পর্যন্ত অনেক সময় গুনতে পারে না। যে আমাদের নামতাগুলো রয়েছে গুণনের, সেই গুণনের নামতাগুলো শিশুরা ঠিকভাবে বলতে পারে না তার শ্রেণীক্রম অনুসারে। এই জন্য অবশ্যই এই সমস্যাটা চিহ্নিত হওয়ার পর একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনি তাদের বাবা মার সাথে কথা বলবেন, তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে পরামর্শ নিতে বলবেন। ধন্যবাদ। রিডিং পড়া নিয়ে অনেক শিশুর সমস্যা থাকে। অনেক শিশু হয়তো সহজে দেখে দেখে পড়তেও পারে না। এই সমস্যা থেকে উত্তরণে শিক্ষক হিসাবে তিনি কি করতে পারেন
তাই নিয়ে এবারে প্রশ্ন করছেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক। সম্মানিত বিশেষজ্ঞ অতিথির কাছে আমার আরেকটি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে অনেকে কিন্তু সাবলীলভাবে রিডিং পড়তে পারে, অন্যরা পারে না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে যেহেতু আমাদের এখানে বিভিন্ন ধরনের যুক্ত বর্ণ রয়েছে, তারপর কিছু পাংচুয়েশন মার্ক রয়েছে, এবং কিছু বর্ণ রয়েছে যেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ রয়েছে, স্বরবর্ণ রয়েছে। এগুলো যথার্থভাবে চিনতে পারার পরেও কিন্তু আমরা যখন তাদেরকে একটা শব্দ দিই বা একটা সেন্টেন্স যখন পড়তে দিই, তাদের ভিতরে একটু জড়তা দেখা যাচ্ছে। সে সব বিষয়ে কিন্তু পারদর্শী হওয়ার পরেও এরকম জড়তা থাকার কারণটা আমাদের মাঝে মাঝে মনে হয় যেন এখানে কিছু সাইকোলজিক্যাল বিষয় রয়েছে। আপনি যদি এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে একটু জানান তাহলে কৃতার্থ হব। সম্মানিত শিক্ষক, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে তুলে আনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। শিশুর রিডিং পড়তে অথবা একটি শব্দ চিনতে, যুক্তবর্ণ চিনতে যে সমস্যাগুলোর কথা আপনি তুলে ধরেছেন, এখানে আপনার প্রশ্নের মধ্যে অনেকগুলো উত্তর কিন্তু রয়েছে। এই ক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে শিশুটির কোন জায়গায় সমস্যা। তার কি যুক্তবর্ণ ধরতে সমস্যা হচ্ছে, নাকি কোনো নির্দিষ্ট একটি শব্দ ধরতে সমস্যা হচ্ছে, নাকি সে কোনো শব্দ উচ্চারণ করতে সমস্যা হচ্ছে। এই জিনিসটা আগে খেয়াল করতে হবে। এটা খেয়াল করার জন্য আমরা যে উপায় অবলম্বন করতে পারি সেটা হচ্ছে তার হাতের লেখার যে খাতাটা আছে আমরা সেটা দেখতে পারি। তাকে কোনো কিছু লিখতে দিলে কোন শব্দটা বারবার সে ভুল করছে সেটা আমরা দেখতে পারি। এই সমস্যাটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিসলেক্সিয়া, যেটা কোনো শিশু রিডিং পড়তে সমস্যা হয় অথবা কিছু দেখে সেটা উচ্চারণ করতে সমস্যা হয়। এটা সমাধানের জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে শিশুকে যেই শব্দটায় তার সমস্যা বা যেই জায়গাটায় তার বুঝতে অসুবিধা হয় সেটা তাকে আস্তে আস্তে এবং বারবার পড়ার জন্য, বারবার লেখার জন্য অনুরোধ করবেন। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্ব শেষে এবারে আমরা শুনব আজকের অনুষ্ঠানের বিষয়ের উপর বিশেষজ্ঞ অতিথির বক্তব্য। সবাইকে শুভেচ্ছা জানাই প্রজন্ম কথা অনুষ্ঠানে। শিক্ষা গ্রহণ অক্ষমতা ভালো মতো শনাক্ত করতে পারবেন শিক্ষকগণ এবং বাবা মা। কোন ধরনের রোগে কি সমস্যা হয় এবং লক্ষণগুলো কি কি থাকতে পারে তা এক এক করে বলছি। লার্নিং ডিসেবিলিটির উল্লেখযোগ্য একটি সমস্যা হচ্ছে ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া হলো লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশের সমস্যা। হাতের লেখা পড়া যায় না, বাম থেকে ডানে শব্দগুলো লিখতে বা অক্ষরগুলো লাইন ও মার্জিন মেনে লেখে না। অনেক শিশুই লিখতে গিয়ে বি ও ডি এবং পি ও কিউ এর মধ্যে পার্থক্য করতে পারে না। তারা কলম বা পেন্সিল সঠিকভাবে ধরতে সমস্যায় পড়ে, আর না হয় অনেক জোরে চাপ দিয়ে ধরে। ডিসক্যালকুলিয়া, এটি হচ্ছে লার্নিং ডিসেবিলিটির আরেকটি ধরন। ডিসক্যালকুলিয়া সমস্যা থাকলে শিশু গণিতে দুর্বল থাকে, কোনো কিছু গণনা করতে ও সংখ্যা চিনতে ভুল করে। অনেক সময় হিসাব বা অঙ্ক করতে দিলে পাশাপাশি একটি সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যার সম্পর্ক, সাংকেতিক চিহ্ন, দিক নির্দেশনা, সময় দেখার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। ডিসক্যালকুলিয়াতে আক্রান্ত শিশুর লক্ষণ সঠিকভাবে চিহ্নিত করতে হলে বিশেষজ্ঞর পরামর্শ নিতেই হবে। তবে গুনতে না পারাই এই রোগ চিহ্নিত করার প্রধান উপায়। ডিসলেক্সিয়া মূলত শিশুদের ভাষাগত উন্নয়ন বাধাগ্রস্ত করে, যা শিশুদের পড়তে, সংখ্যাকে ব্যাখ্যা করতে, বানান করতে ও বুঝতে সমস্যা হয়। 5 বছরের বেশি বয়সের শিশুরা বয়স অনুযায়ী নতুন শব্দ শেখা, মনে রাখা, উচ্চারণ করতে না পারা ও শব্দ গঠন শিখতে সমস্যা থাকে। লক্ষ্য রাখতে হবে শিশু কথা শিখতে দেরি করছে কিনা, অক্ষরের সঙ্গে শব্দ মেলাতে বা ছড়া শিখতে অসুবিধা হচ্ছে কিনা, জটিল শব্দের বানান ভুল উচ্চারণ করে মুখে জোরে শব্দ করে বলায় অস্বস্তি থাকে, বয়স এবং পরিস্থিতি অনুযায়ী অনর্গল কথা বলতে অসুবিধা হয়। ডিসফ্র্যাক্সিয়ায় আক্রান্ত শিশুরা চোখ ও হাতের ব্যবহারের মধ্যে সমন্বয় করতে পারে না, চামচ ধরতে বা কলম দিয়ে লিখতে সমস্যা হয়। নন ভার্বাল লার্নিং ডিসেবিলিটি মানে এই ধরনের শিশুরা মুখের ভাষা ছাড়াও ইশারা ইঙ্গিত করে কথা বলতে বা বুঝতে অক্ষম হয়। মুখের উচ্চারণের সাথে শরীরের অঙ্গের ব্যবহারে ভারসাম্য থাকে না। ভিজুয়াল মোটর ডিফেক্ট নামে আরেক ধরনের লার্নিং ডিসেবিলিটি রয়েছে। এক্ষেত্রে শিশুর চোখের সামনে কিছু থাকলে তা দেখে পড়তে, আঁকতে বা অনুলিপি করতে অক্ষম হয়, মনে হয় অক্ষরগুলো হারিয়ে গিয়েছে, মানচিত্র বুঝতে সমস্যা হয়। এখানে যত ধরনের শেখার অক্ষমতা নিয়ে কথা বললাম, তার মধ্যে শিশুদের মধ্যে কোন ধরনের সমস্যা বেশি পেয়েছেন এবং শিশুদের উপর ক্ষতিকর প্রভাব পড়েছে সেই সমস্যা দুইজন থেকে শুনবো, তারপর সমাধান বের করব। নমস্কার, আমার নাম আইজান বড়ুয়া। আমার একটি সমস্যা হচ্ছে আমি শ্রদ্ধেয় স্যারের কোনো কিছু মুখে বললে সাথে সাথে মাথায় ধারণ করি না। কেউ ইশারায় আমাকে কোনো কিছু বললে সেগুলো গুলাই ফেলি, তা আমার বুঝতে অসুবিধা হয়, কোনো উত্তর দিতে পারি না। আমার উত্তরে তা যদি ভুল হয় এই কারণে আমি চুপ করে থাকি। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক মহোদয় জানাচ্ছেন তার সমস্যার কথা। সম্মানিত বিশেষজ্ঞ মহোদয়ের কাছে আমার একটি সমস্যার কথা তুলে ধরছি। আমরা যখন ক্লাসে অঙ্ক শেখাতে যাই তখন দেখি যে অধিকাংশ স্টুডেন্টরাই কিন্তু আমাদের কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শোনে,
মনে হচ্ছে যেন তারা মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমরা তাদের কাছে যাই, ফিরে তাকাই, তখন দেখলাম যে সেখান থেকে 2-1 আমার কথাটা বুঝতে পেরেছে, বাকিরা শুধু ভান করেছে যে বুঝতে পেরেছে, কিন্তু আসলে তারা বুঝেনি। আমরা যখন তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করি, বিভিন্ন ধরনের কিছু জানতে চাই, আমি যে বিষয়টা তাদেরকে শেখালাম, কিন্তু তারা পরক্ষণে দেখলাম যে তারা সেই জিনিসটা আমার কাছে বলতে পারছে না। তখন আমরা বুঝতে পারছি সেই জিনিসটা কি করেনি, মনোযোগ দিয়ে শোনেনি। কিন্তু বারবার তাদেরকে বোঝানোর পরেও তারা সেই জিনিসটা কিন্তু কি করতে পারছে না, ধরতে পারছে না। এই সমস্যাটা আমি কিভাবে উত্তরণ করতে পারি এই সমস্যা হতে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানে উপস্থিত দুজনের কাছ থেকে আমরা দুটো সমস্যার কথা জানলাম। এবারে আজকের বিশেষজ্ঞ অতিথি জানাচ্ছেন এই সমস্যার সমাধানকল্পে তার কি পরামর্শ রয়েছে। সকল শিক্ষকদের অবশ্যই লার্নিং ডিসেবিলিটি সম্পর্কে, মানে শিশুদের শেখার অক্ষমতার সমস্যাগুলো জেনে তাকে সেভাবে শিক্ষা গ্রহণে সহায়তা করার প্রধান দায়িত্ব। এখানে বিশেষ করে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। যদি কেউ পড়া না পারে, লিখতে না পারে, অঙ্কে ফেল করে, তাকে শাস্তি না দিয়ে মনে রাখার বিভিন্ন উপায় শিখিয়ে দিতে হবে। যদি কোনো শিশুর বোর্ড থেকে দেখে খাতায় তোলাতে অসুবিধা হয়, তাকে সময় দিতে হবে, সামনে বসাতে হবে। শিশুদের মনোযোগ ধরে রাখার জন্য মজার কোনো উপায় শেখাতে হবে। শিশুদের এই ধরনের শেখার কষ্ট থেকে মুক্তি দিতে বাবা মা অবশ্যই সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। আমি একজন শিক্ষার্থী এবং একজন শিক্ষকের সমস্যার কথা শুনলাম। শুরুতে আমি শিক্ষার্থীর সমস্যার যেই সমাধানটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী তার সমস্যায় উল্লেখ করেছেন যে সে শিক্ষকের কথা ভালোভাবে বুঝতে পারে না। তার সাথে অন্য কেউ দেহ অঙ্গভঙ্গির মাধ্যমে কিছু বোঝাতে চাইলে সে সেটা বুঝতে পারে না ঠিকভাবে। এক্ষেত্রে আমি তাকে বলবো এই সমস্যাটার কথা তার বাবা মায়ের সাথে আলোচনা করার জন্য। অবশ্যই বাবা মাকে এই সমস্যার কথা বলতে হবে এবং বাবা মার মাধ্যমে শিক্ষকের কাছে এই সমস্যাটা তুলে ধরতে হবে। যদি সরাসরি সে বলতে না পারে, তখন শিক্ষক তার সাথে কথা বলার সময় অথবা তার শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় সহজ বাক্যগুলো ব্যবহার করতে পারে, একটু ধীরে ধীরে কথা বলতে পারে, তাকে শ্রেণীকক্ষের সামনের দিকে বসতে সুযোগ দিতে পারে এবং এর মাধ্যমে সে তার এই সমস্যাটার সমাধান করতে পারে। এর পরবর্তীতে আমি আলোচনা করতে চাই আমাদের শিক্ষক মহোদয় যে সমস্যাটার কথা বলেছেন ক্লাসে অঙ্ক শেখানোর ক্ষেত্রে শিশুদের। এখানে শিক্ষক মহোদয় চাইলে শেখানোর যেই পদ্ধতিটা রয়েছে সেটিকে পরিবর্তন করে সেটির মধ্যে বৈচিত্র্য আনতে পারে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণটা বৃদ্ধি করতে পারে। ক্লাসে বিভিন্ন ব্যবহারিক বিষয়কে অন্তর্ভুক্ত করে, বিভিন্ন ছবি অন্তর্ভুক্ত করে উনি এই বিষয়গুলো শিশুদের সামনে উপস্থাপন করতে পারে এবং এই ক্ষেত্রে শিশুরা এগুলো আরও ভালোভাবে গ্রহণ করবে। এবং উনি শিশুদের মধ্যে দল করে দিতে পারে, একটি দল আরেকটি দলকে বিভিন্ন বিষয় বলবে এবং সেটার সমাধান এক দল আরেক দলকে দিবে। এর মাধ্যমে তারা কিন্তু একজন শিক্ষার্থীর কাছ থেকেও আরেকজন শিক্ষার্থী ক্লাসে শিখতে পারে। শিক্ষক এই ক্ষেত্রে শ্রেণীকক্ষ পরিচালনার দায়িত্ব পালন করবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আমি আশা করছি এরই মধ্য দিয়ে শিক্ষক মহোদয় তার এই সমস্যার সমাধান করতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠানে আজ আমরা আলোকপাত করছি শিশুর পড়াশোনায় মনোযোগ বাড়াতে মা বাবার করণীয় বিষয়ে। এই বিষয়ের উপর ভিত্তি করে আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি কি করণীয় রয়েছে এ বিষয়ে তার পরামর্শ জানাচ্ছেন। প্রিয় শ্রোতা, শিশুদের শিক্ষা গ্রহণের সমস্যা দূর করতে করণীয় কি হতে পারে তা এখন আমরা শুনব। চিকিৎসা করলে শেখার অক্ষমতা সহজে সেরে ওঠে। অনেক সময় শিশুকে থেরাপি দিতে হবে। আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন যে শিশুর এই ধরনের লার্নিং ডিসেবিলিটি থাকলে তাকে থেরাপি দেওয়ার ব্যবস্থা করতে হবে। 1 দিন 2 দিন 1 সপ্তাহে এর সমাধান কিন্তু আসবে না। আপনারা ধৈর্য সহকারে শিশুদের সাথে সহানুভূতিপূর্ণ বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে এগুলো সমাধান করার চেষ্টা করবেন। অনেক সময় গান, নাচ বা ছবি আঁকার মতো বিষয়গুলো শিশুদের বিশেষভাবে উপকার করে। স্কুলের ক্লাসে তাদের সামনের দিকে বসাতে পারে এবং এর সাথে আমি যুক্ত করব যে শিক্ষকের গলার স্বর, শব্দের ব্যবহার, সহজ বাক্য ব্যবহার তাদের শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গলার স্বর এবং শব্দের গতির পরিবর্তন আনতে হবে। আমি আশা করব আপনারা এই সমস্যাগুলো পেলে এগুলোর জন্য ব্যবস্থা নেবেন, এগুলোর চিকিৎসার ব্যবস্থা করবেন, শিক্ষকদের সাথে আলোচনা করবেন, শিশুদের সাথে সময় কাটাবেন এবং এই সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান, প্রতিবন্ধী পুনর্বাসন এবং একীভূতকরণ বিশেষজ্ঞ, কক্সবাজার। আপনাকে আমাদের সকল শ্রোতা বন্ধুর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমিও আপনাকে এবং বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকের উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবক, শিক্ষক সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়া কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জি বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব। শিশুর পড়াশোনায় মনোযোগ বাড়াতে মা বাবার করণীয়। পরবর্তী অনুষ্ঠান নতুন বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।